এবার আমরা উপপাদ্য বা থিওরেম 40 নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হলো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এই উপপাদ্যটি করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব, যার ফলে তোমরা উপপাদ্যটি ভালোভাবে বুঝতে পারবে। আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, এরপর আমরা একটি সরলরেখা অংশ অঙ্কন করলাম যার নাম দিলাম এবি। এক্ষেত্রে দেখো এই এবি সরলরেখা অংশটি বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করেছে। যেহেতু এই এবি রেখাংশটি বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করেছে, তাই আমরা এক্ষেত্রে এই এবি রেখাংশকে এই বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট বলতে পারবো না, অর্থাৎ এবি রেখাংশ বৃত্তের স্পর্শক নয় বা এবি রেখাংশ বৃত্তের ট্যানজেন্ট নয়। এরপর আমি আরেকটি বৃত্ত অঙ্কন করলাম, এরপর আমরা আরেকটি সরলরেখা অংশ অঙ্কন করলাম যার নাম দিলাম পিকিউ। এবার দেখো এই পিকিউ রেখাংশটি বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ টাচ করেছে। দেখো ঠিক আমাদের এই বিন্দুতে টাচ করেছে। এক্ষেত্রে আমরা এই পিকিউ রেখাংশটিকে বলবো এই বৃত্তের স্পর্শক, অর্থাৎ পিকিউ রেখাংশ বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট। কেন একে স্পর্শক বা ট্যানজেন্ট বলছি? কারণ পিকিউ রেখাংশটি দেখো বৃত্তটিকে শুধু একটি বিন্দুতে স্পর্শ করেছে বা টাচ করেছে, একে কিন্তু ছেদ করে যায়নি। তাই পিকিউ রেখাংশটি হলো এই বৃত্তের স্পর্শক। স্পর্শক বা ট্যানজেন্ট মানে এই বৃত্তটিকে সে শুধু টাচ করে যাবে বা স্পর্শ করে যাবে, তাকে কিন্তু ছেদ করবে না। এরপর আমরা আরো একটি নোট করে নেব। আমি প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম, এবার এই সরলরেখার বাইরে আমি একটি বিন্দু নিলাম। দেখো এই বিন্দুটি এই সরলরেখার উপরে অবস্থিত নয়। এরপর আমি এই বিন্দুটি থেকে এই সরলরেখার উপর অনেকগুলো রেখাংশ অঙ্কন করছি। দেখো এটা একটা রেখাংশ বিন্দু থেকে সরলরেখা পর্যন্ত, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, আবার এটা একটা রেখাংশ, আবার সবশেষে আমি এই রেখাংশটি অঙ্কন করলাম। দেখো এই বিন্দু থেকে আমি এই সরলরেখাটির উপর যতগুলো রেখাংশ অঙ্কন করেছি তাদের মধ্যে সব থেকে ছোট হলো এই রেড কালারের রেখাংশটি। অর্থাৎ এই সরলরেখাটির বহিস্থ বিন্দু থেকে এই সরলরেখা পর্যন্ত যতগুলি আমরা রেখাংশ অঙ্কন করেছি তাদের মধ্যে সব থেকে স্মল বা ছোট হলো এই রেড কালারের রেখাংশটি। তাহলে এই রেড কালারের রেখাংশটি এই প্রদত্ত সরলরেখার উপর লম্ব হবে, অর্থাৎ এই কোণটির মান হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারবো যে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যতগুলি রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ক্ষুদ্রতম রেখাংশটি সরলরেখাটির উপর লম্ব হবে। অর্থাৎ দেখো আমরা প্রথমে একটি সরলরেখা নিয়েছিলাম যেটি সবুজ কালারের অনেকটা, এরপর আমি বহিস্থ একটি বিন্দু নিয়েছিলাম পিঙ্ক কালারের, সেখান থেকে এই সবুজ কালারের সরলরেখাটির উপর যতগুলো আমি রেখাংশ অঙ্কন করেছি তাদের মধ্যে সবথেকে ছোট বা ক্ষুদ্রতম রেখাংশটি হলো এই রেড কালারের রেখাংশটি। তাহলে এই রেড কালারের রেখাংশটি এই সবুজ কালারের রেখাংশটির উপর লম্ব হবে, অর্থাৎ এই সবুজ কালারের রেখাংশটি এবং রেড কালারের রেখাংশটি পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। তাহলে তোমরা এখানে মনে রাখবে যে বহিস্থ কোনো বিন্দু থেকে একটি সরলরেখার উপর যে রেখাংশগুলি অঙ্কন করা যায় তাদের মধ্যে সবথেকে ছোট রেখাংশটি হলো ওই সরলরেখাটির উপর লম্ব। চলো এবার আমরা উপপাদ্য বা থিওরেম 40 নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা বিবৃতি বা স্টেটমেন্টটি লিখে ফেলব। স্টেটমেন্টটি হলো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অর্থাৎ ট্যানজেন্ট ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস পরস্পর লম্বভাবে অবস্থিত। এরপর আমরা এই স্টেটমেন্ট বা বিবৃতিটির উপর ভিত্তি করে আমরা একটি চিত্র অঙ্কন করব। তোমরা মনে রাখবে ছবি না আঁকলে উপপাদ্যের জন্য কোনো নাম্বার তোমরা কিন্তু পাবে না। আমরা প্রথমে
একটি বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্রটির নাম দিলাম ও। এরপর এই বৃত্তের উপর আমরা একটি বিন্দু নিলাম, এই বিন্দুতে আমরা একটি স্পর্শক অঙ্কন করলাম। এটি হলো স্পর্শক বা ট্যানজেন্ট। স্পর্শকটির নাম দিলাম এবি, আর এই যে বিন্দু, সেই বিন্দুটির নাম দিয়ে দিলাম আমরা পি। তাহলে দেখো চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তটিতে পি বিন্দুটি অবশ্যই দেখো বৃত্তটির উপর অবস্থিত আছে। এবি হলো স্পর্শক, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি হলো ট্যানজেন্ট বা স্পর্শক। এবার দেখো স্টেটমেন্টে লেখা আছে ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই স্পর্শ বিন্দুটির সঙ্গে যদি আমি বৃত্তের কেন্দ্রটি যোগ করি, তাহলেই আমরা স্পর্শ বিন্দুগামী রেডিয়াস বা ব্যাসার্ধটি পেয়ে যাব। তাহলে এই ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? না, প্রমাণ করতে হবে তারা পরস্পর লম্বভাবে অবস্থিত। কারা? না, এই এবি ট্যানজেন্ট এবং এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপি পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ এবি আর এই ওপি এদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি। এরপর আমরা এই যে চিত্রটি অঙ্কন করলাম সেটি এবার লিখব। প্রদত্ত অর্থাৎ কি দেওয়া আছে, এই যে স্টেটমেন্টটি যে দেওয়া ছিল সেটির উপর বেস করে আমরা এই চিত্রটি অঙ্কন করলাম, সেটি আমরা এবার লিখব। তাহলে আমরা লিখতে পারি, দেখো ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি হলো পি বিন্দুগামী ব্যাসার্ধ। দেখো এই ওপিটা হলো এই পি বিন্দুগামী হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? না, প্রমাণ করতে হবে যে ওপি, এই ওপিটি অর্থাৎ এই ওপি রেখাংশটি এই এবি এর উপর লম্ব, অর্থাৎ আমরা লিখব ওপি এবং এবি পরস্পর লম্ব। অর্থাৎ আমরা চিহ্নের মাধ্যমে লিখলে এইভাবে লিখব ওপি লম্ব, এটা হচ্ছে লম্বের চিহ্ন এবি, অর্থাৎ এই ওপি রেখাংশটি এবি স্পর্শকের উপর লম্ব, সেটা আমরা প্রমাণ করব। এরপর প্রমাণটি করার জন্য আমরা একটি অঙ্কন করব। আমরা করব কি, এই এবি এই স্পর্শকটির উপর পি বিন্দু বাদে অন্য আরেকটি বিন্দু আমি নেব। তাহলে এবি স্পর্শকের উপর আমি অন্য একটি বিন্দু নিলাম, যার নাম দিলাম কিউ। তাহলে দেখো এই কিউ বিন্দুটি এবি স্পর্শকের উপর অবস্থিত এবং কিউ বিন্দুটি এই ও কেন্দ্রীয় বৃত্তটির বাইরে অবস্থিত। এরপর আমরা এই ও এবং কিউ বিন্দু দুটি একটি রেখাংশ দিয়ে যোগ করলাম। তাহলে আমরা লিখে ফেলি যেটি অঙ্কন করলাম সেটি। এবি স্পর্শকের উপর অপর একটি যে কোনো বিন্দু কিউ নেওয়া হলো এবং ও কমা কিউ যোগ করলাম। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। এবার আমরা প্রমাণ করব। দেখো এখানে ছবিটি আমার আঁকা আছে, প্রমাণ বা প্রুফ। যেহেতু কিউ বিন্দুটি ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে অবস্থিত, দেখো এই কিউ বিন্দুটি এই ও কেন্দ্রীয় বৃত্তটির বাইরে অবস্থিত, তাই ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। দেখো এই ও কিউ যে রেখা অংশ, এই রেখা অংশটি বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করেছে, সেটি হলো এই বিন্দুটি। এবং আমরা ধরে নিচ্ছি যে ধরি বিন্দুটি হলো আর। তাহলে আমরা এই দেখো এই বিন্দুটিকে আমরা ধরে নিলাম আর। এই যে ও কিউ এই রেখাটি বৃত্তটিকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির আমরা নাম দিলাম আর। তাহলে আমরা লিখি ধরি ছেদ বিন্দুটি হলো আর। অতএব আমরা লিখতে পারবো ও আর। আমরা যদি চিত্রে দেখি, দেখো ও আর হচ্ছে এই অংশটুকু, এটা হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ বা রেডিয়াস। এই ও আর এর দৈর্ঘ্য অবশ্যই এই যে ও কিউ এর দৈর্ঘ্যের থেকে ছোট হবে বা কম হবে, তাই আমরা লিখতে পারবো ও আর লেস দেন ও কিউ। আবার দেখো চিত্রে ও আর লেস দেন ও কিউ হচ্ছে কিনা। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ও আর হচ্ছে এই অংশটুকু, যেটি হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ বা রেডিয়াস, আর ও কিউ হচ্ছে এই অংশটুকু। দেখো এই ও কিউ অংশটুকু বা ও কিউ এই রেখা অংশটি অবশ্যই ও আর এই রেখা অংশের থেকে বড়,
বা আমরা বলতে পারি ও আর এই রেখাংশটি ও কিউ রেখাংশের থেকে ছোট। তাহলে আমরা দেখো এখানে লিখেছি ও আর লেস দেন ও কিউ। দিস ইমপ্লাইজ, এবার আমরা এই ও আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি ও আর হলো বৃত্তটির রেডিয়াস বা ব্যাসার্ধ, আবার দেখো ওপি ও হলো বৃত্তটির রেডিয়াস বা ব্যাসার্ধ, অর্থাৎ ওপি আর ও আর উভয় হলো বৃত্তটির রেডিয়াস বা ব্যাসার্ধ। আমরা জানি কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ বৃত্তের তুমি যতগুলোই ব্যাসার্ধ অঙ্কন করো না তাদের দৈর্ঘ্য সব ইকুয়াল হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ও আর ইকুয়াল টু হচ্ছে ওপি। তাহলে আমরা এই ও আর এর পরিবর্তে লিখে দিতে পারি ওপি। তাহলে আমরা লিখছি ইমপ্লাইজ ওপি লেস দেন ও কিউ। দেখো আমরা পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারি যেহেতু ও আর ইকুয়াল টু ওপি, কারণ কি না, কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা পেয়ে গেলাম কি না, এই ওপি এর দৈর্ঘ্যটা হচ্ছে ও কিউ এর দৈর্ঘ্যের থেকে ছোট, অর্থাৎ ওপি লেস দেন ও কিউ। তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো কিউ বিন্দু এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, দেখো এই কিউ বিন্দুটা এ বি স্পর্শকের উপর একটা যে কোনো বিন্দু। সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ক্ষুদ্রতম হলো ওপি। দেখো যেহেতু ওপি লেস দেন বলছি ও কিউ, আর কিউ হচ্ছে কি না এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু। এবার তো তুমি ইচ্ছা করলে কিউ বিন্দুটা এখানেও নিতে পারতে, আবার তুমি যদি ইচ্ছা করতে তাহলে কিউ বিন্দুটা পি এর আরো কাছে নিতে পারতে। ঠিক আছে, তাহলে কিউ বিন্দুটা তুমি যে কোনো জায়গায় এ বি এর ওপর নিতে পারতে। তুমি যেখানেই নাও না কেন কিউ বিন্দুটি এ বি এই স্পর্শকের উপর যেখানেই নাও না কেন সব ক্ষেত্রেই এই ওপি লেস দেন ও কিউ হবে। তাহলে আমরা বলছি কি, তার জন্য কিউ বিন্দু এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু। সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ক্ষুদ্রতম হলো ওপি, কারণ কিউ বিন্দুটি তুমি এ বি সরলরেখার উপর যেখানেই নাও না কেন সব ক্ষেত্রেই ওপি লেস দেন ও কিউ হবে। তাহলে এই ও বিন্দু থেকে এ বি পর্যন্ত যতগুলো রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ওপি হবে ক্ষুদ্রতম। তাহলে আমরা এরপর লিখতে পারবো, দেখো আবার ক্ষুদ্রতম দূরত্ব হলো লম্ব দূরত্ব। আমরা জানি যে কোনো ক্ষুদ্রতম দূরত্ব বলতে বোঝায় লম্ব দূরত্ব। তাহলে এই ওপি এই রেখাংশটি বা ওপি আমার এবি এর উপর কি হয়ে গেল, লম্ব হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং ওপি লম্ব এবি, আমাদের উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেল।